অ্যাকচুয়ালি এটা ডোনাল্ড ট্রাম্পের রিকোয়েস্ট, সে অ্যাকচুয়ালি সব দিকেই দৌড়াচ্ছিল কে তার মেসেজটা অ্যাকচুয়ালি ইরানকে পৌঁছাবে। তো ইউরোপ এটাতে তারা ইনভলভ হয় নাই, তারা একটা আলাদা ফ্রেমওয়ার্কে কাজ করছে। আর পাকিস্তানের কাছে যেহেতু আসিফ মুনির, ট্রাম্পের তো কিছু তার তো অ্যাকচুয়ালি কোন ইনস্টিটিউশনাল ডিপ্লোমেসি কিন্তু ইরানের তো হলো। আর আমার এখানে একজন বলেছিল, আমি একটু জিয়া ভাই, আমার এখানে একজন বলেছিল যদি ইরান যদি বিশ্বাস করে থাকে তাহলে হয়তো বা ইইউ, আপনি বলেছিলেন কিনা আমি জানি না, যুক্তরাজ্য এবং ইইউ কে হয়তো বিশ্বাস করতে পারে মধ্যস্থতাকারী হিসেবে, কিন্তু সেখানে পাকিস্তানকে কেন বিশ্বাস করতে গেল? ইরান কিন্তু আমি মনে করি যে ইরান এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নের কাছে যায় নাই এই পিস প্ল্যানটা ঠিক করার জন্য, কারণ ট্রাম্প কোন ইনস্টিটিউশনাল ডিপ্লোমেসি উনি অ্যাকচুয়ালি হি ইজ নট এডুকেটেড অন দ্যাট, ফার্স্ট অফ অল। এটা সেকেন্ড হলো হি ইজ নট এ সিজন পলিটিশিয়ান। সুতরাং পলিটিক্যাল ইনস্টিটিউশন এবং অ্যাপারেটাস যেটা, এটার যে বিভিন্ন রকম শাখা প্রশাখা এটা কিভাবে কাজ করে এটার মধ্যে তার খুব একটা আস্থাও নাই, আর সেটা জানেও না প্রবাবলি হাউ টু ফলো ইট। ইট ইজ মাই ফিলিং। তো এখন কি কারকে সে দেখেন তার সবকিছুই কিন্তু ওই যে একটা কথা বলেছি যে ট্রাম্প হলো এমন একজন প্রেসিডেন্ট যার প্রথম ইন্টারেস্ট হলো পার্সোনাল বেনিফিট, আমি এখান থেকে কতটুকু বেনিফিটেড হইতে পারবো। সেই জন্য সে কি করে, বাংলা মানে আমেরিকার কোন প্রেসিডেন্ট, আমি আপনাকে বলি, আমি একটা স্টাডি করেছিলাম 240 বছরে মাত্র 26 জন রাজনৈতিক উত্তরসূরিরা রাজনীতিতে এসেছে, অনলি 26। এবং ওই 240 বছরে আর বাংলাদেশের এর মধ্যে প্রতিটা ইভেন হাসিনার ফ্যামিলি থেকে ছিল 26 জন বিএনপি ছিল। এবারে বিএনপির যে 213 জন যে এমপি, তার মধ্যে 26 জন আছে তাদের পিতা পুত্র মানে উত্তরাধিকার সূত্রে তারা নমিনেশন পেয়েছে। ঠিক আছে না? আপনি খুঁজে দেখেন, আপনি খুঁজে পাবেন না। এক ডিক চিনির মেয়ে লিজ চিনি, সে ছিল আমার দেখা ওয়ান অফ দি। আরেকটা ছিল হাকাবির মেয়ে, যে মাইক হাকাবির মেয়ে, যে নাকি এখন অ্যারিজোনার গভর্নর হিসেবে আপনার ইলেক্টেড হওয়ার জন্য সে করছে, মানে ইলেকশন করছে সম্ভবত, ইফ আই এম নট রং, অথবা ইলেক্টেড হইছে, হোয়াট এভার ইট ইজ। মাইক্রোফোন অফ করা, ফরিদ পাঠান ভাই, আপনার মাইক্রোফোন অফ করা। আচ্ছা, হাকাবি ইসরায়েলের অ্যাম্বাসেডর না না, মাইক হাকাবির ওর বাপ ছিল হলো আপনার সিনেটর ছিল। তো তার মেয়ে কিন্তু কিছুদিন আগের টার্মে, ট্রাম্পের আগের টার্মে সে ছিল প্রেস সচিব, তারপরে সেখান থেকে ছেড়ে দিয়ে সে এখনো ইলেকশন করতে গেছে। তো আমি আমার জানা প্রমিনেন্ট লোকদের মধ্যে আমি 2-1 জনকে দেখলাম যে তাদের ছেলেমেয়েরা পলিটিক্সে বিভিন্ন, আর বুশ ফ্যামিলি থেকে 3 জন ছিল, জেফ বুশ, জর্জ ডব্লিউ বুশ, আর একটা হলো সিনিয়র বুশ, এই 3 জন ছিল তাদের। আর কেউ কিন্তু পলিটিক্সে আসে নাই। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনার মানে ট্রাম্পের শাসনটা কিন্তু, যে দেখেন মিডল ইস্টের মধ্যে একটা জটিল একটা বিষয়, যেখানে জর্জ শুলস, তারপর হচ্ছে আপনার কি বলে আপনার হেনরি কিসিঞ্জার, এরা ইনভলভ ছিল, ব্রেজনেস্কি, তারা ইনভলভ ছিল এই সমস্ত ডিপ্লোমেসিতে। সেই জায়গায় সে পাঠিয়েছে কুশনার অ্যান্ড হুইটকফ। একজন হলো ব্যবসায়ী, আরেকজন হলো চাঁদা সংগ্রহকারী, মানে হি অ্যাকচুয়ালি কালেক্ট টোল অন বিহাফ অফ ট্রাম্প, আমাদের যদি বাংলা ভাষায় বলি আর কি। এদেরকে পাঠাইছে সে আপনার মিডল ইস্টের পিস ডিল করতে। এই জ্ঞান নিয়ে যদি তারা ওখানে যায়, আপনি কি পিস ডিল করবেন? তো এখন ট্রাম্প কাকে খুঁজবে? ট্রাম্প তো খুঁজবে ওই ধরনের লোক যারা নাকি আপনার কি বলে আপনার অটোক্রেটিক মানে মোটিভেশনে চলে। পাকিস্তানের যে ডিপ্লোম্যাটিক, পাকিস্তানের যে পলিটিক্যাল স্ট্রাকচার, এই পলিটিক্যাল স্ট্রাকচারে মিলিটারি হি সুপ্রিম, এন্ড তার আন্ডারে হলো পলিটিক্সরা কাজ করে, পলিটিশিয়ানরা কাজ করে। তো সুতরাং সে পাকিস্তানের ওই প্রেসিডেন্টের থেকে বা প্রাইম মিনিস্টারের চেয়ে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আপনার আসিফ মুনির। তো সে আসিফ মুনিরকে দায়িত্ব দিছে, ভাই তুমি এটা অ্যারেঞ্জ করো। তো ইরান এই কারণেই কিন্তু ট্রাম্পের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু দে আর অ্যাকচুয়ালি ডুইং দিস অন দেয়ার বিহাফ। আচ্ছা, এটার বিপক্ষে কি ইসরায়েলের কিন্তু পাকিস্তানের উপর কিন্তু কোনো ভরসা নাই ইসরায়েলের। যদিও বলা হচ্ছে যে পাকিস্তানকে ইসরায়েল মেনে নিয়েছে, এই মেনে নেওয়াটার যে কি অবস্থা সেটা তো আপনি এখন দেখতে পাচ্ছেন, যে যুদ্ধবিরতি মেনে নেওয়ার পরেও ইরানে হামলা চলছে,
হিজবুল্লাহতে হামলা চলছে। 10:55 আমি দেখলাম যে ইরানে ইসরায়েলি এয়ারক্রাফট হামলা করেছে। তাহলে তো অ্যাকচুয়ালি পিস যেটা এই হামলার কিন্তু উত্তর ইরান দিবে, এর ভেতরে দিবে। কারণ সে একটা হামলা করলে ইরানের যে পলিসি সেটা হচ্ছে সে আগাম হামলা করবে না, কিন্তু সে যদি হামলা হয়, তাকে উপরে আক্রমণ হয়, তাহলে সে এটা উত্তর দিবে এবং এটা খুব কঠিন উত্তর দিবে, বিশেষ করে ইসরায়েলকে যখন সে টার্গেট করবে। এই হলো আপনার কিন্তু হিজবুল্লাহ তো মানে উত্তর দিয়েছে অলরেডি। এখানে হিজবুল্লাহ তো মেইন বিষয়টা হলো আস্থার সংকট। এখানে যেটা হচ্ছে সেটা আস্থার সংকট। ইসরায়েলকে কেউ বিশ্বাস করছে না, ট্রাম্পকে ইরান বিশ্বাস করছে না, কিন্তু সারা বিশ্বকে ইরান দেখাচ্ছে যে সে বিশ্বাস করতে চাচ্ছে এবং বিশ্বকে আবারও দেখাচ্ছে তুমি কিন্তু বিশ্বাস ভঙ্গ করো। সুতরাং ইরানকে যেন কেউ ব্লেম না করতে পারে যে তুমি কোঅপারেট করো নাই। প্রত্যেকটা ট্রিটিতে কিন্তু ইরান কিন্তু সবচেয়ে বেশি কোঅপারেট করেছে। তারা ইন্টারন্যাশনাল রুলস এর প্রতি তাদের যে কমিটমেন্ট, এটা কিন্তু তারা সবসময় দেখিয়েছে। একজন দর্শক এখানে, এই দর্শকটা আমি খোঁজ নিলাম, এই যে লাভ টু ইট 1122, ইনি হলেন পশ্চিমবঙ্গের একজন আপনার দর্শক। ইনি এখন কিন্তু ইরানের রাজতন্ত্র চলছে লিখে যাচ্ছে বারবার। ইরানে কিন্তু প্রতি 4 বছর পর পর ইলেকশন হয় উনি এবং এই 4 কন্টিনিউয়াস লিখে বছরে যাচ্ছেন। আমরা যতদিন থেকে ইরান যুক্তরাষ্ট্র নিয়ে করছি। হ্যাঁ, সে সবসময় প্রভোক করতে থাকে। আরো 2-1 আছে, যাই হোক সেটা সমস্যা না। সমস্যাটা হলো যে এই দৃশ্যটা কিন্তু আপনার এখানে হাজার হাজার দর্শক দেখছে এবং তাদের মনে একটা কিন্তু বিশ্বাস জন্মাতে পারে, হ্যাঁ ইরানেও তো রাজতন্ত্র, ইরানে তো গণতন্ত্র নাই। আমি আপনাকে বলি, না, উনি আমার যেটা দেশের চেষ্টা করে, উনি বা ওনার মতো লোকজনের চেষ্টা করে, কিন্তু আসলে ওইদিকে না, না, যায় না, না। চেষ্টা করুক, বাট মিডল আমার ইস্টে তো কথা হচ্ছে যে আমাদের না, ভাইরা তো আমি মিডল ইস্টে আছে। হ্যাঁ ম্যাডাম, আমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করি। আমাদের তো দর্শকের মধ্যে তো অনেকের তো এই সম্বন্ধে হয়তো অনেক ধারণা নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি, গণতন্ত্র যে দেশেই থাকুক না কেন, সেই দেশের মতো করে যদি গণতন্ত্র চলে, সেই দেশের মানুষ যদি তারা খুশি থাকে, তাহলে তো অন্য কারো মাথা ব্যথা হওয়ার কথা না। ইরানের যে গণতন্ত্র দেখেন আপনি, ইরানের যে গণতন্ত্র, এটা আমি একটা কম্পারিজন করতে চাচ্ছি উইথ ইউএস গণতন্ত্র। ইরানের গণতন্ত্র কিন্তু পার্টি বেজ না, এখানে রিফর্মার্স আর হলো কনজারভেটিভ, এইটাই হলো তাদের মধ্যে ভাগ। এবং তারা কিন্তু যেমন আমাদের মধ্যে যেরকম একটা সংসদীয় নির্বাচনী এলাকায় পার্টি রিপ্রেজেন্টেটিভ থাকে, ওখানে কিন্তু পার্টি না, ওখানে হলো ইন্ডিভিজুয়াল দাঁড়ায়, যে সবচেয়ে বেশি পপুলার সে ভোট পেয়ে জিতে আসবে। কিন্তু এখানে একটা সমস্যা হলো যে তাদেরকে যে এই যে নমিনেশন যখন সাবমিট করা হয়, এটা ওই যে তাদের যে থিওক্রেটিক কাউন্সিল, যেটা মানে সর্বোচ্চ ধর্মীয় নেতাদের যে দল, এটা অ্যাপ্রুভ করে। তো এর আগে 2-1টা ইলেকশনে এরকম অভিযোগ এসেছিল যে তারা ইচ্ছাকৃতভাবে অনেক প্রার্থিতা বাতিল করে দিয়েছে অযোগ্যতার কারণে। কি অযোগ্যতা সেটা আমাদের জানার দরকার নাই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে 4 বছর পর পর নির্বাচন হয় এবং এই নির্বাচনের পরে এখান থেকেই কিন্তু এই 290 জন সংসদ সদস্যের মধ্যে মজলিস বলে আর কি, মজলিসের সদস্যরা তারা একজন প্রেসিডেন্ট ইলেক্ট করে 51% ভোট। এই সংসদ সদস্যদের মধ্যে 51% ভোট যদি দেয় কাউকে, তাহলে সে প্রেসিডেন্ট। এবং এখানে এটা কিন্তু ওপেন, এই প্রেসিডেন্ট কি করবে, সে ক্যাবিনেট বানাবে, বানানোর পরে সে ওই থিওক্রেটিক কাউন্সিল মানে সর্বোচ্চ ধর্মীয় কাউন্সিলের কাছ থেকে অনুমোদন নিতে হয়। এখন আমেরিকায় কি হয়, প্রেসিডেন্ট যখন ক্যাবিনেট তৈরি করে তার পার্সোনাল স্টাফ ছাড়া এটা কিন্তু সিনেট অ্যাপ্রুভ করতে হয়। তাহলে এখানে সিনেটের ভূমিকাটা এই থিওক্রেটিক কাউন্সিল পালন করছে। এটা তো অগণতান্ত্রিক না, এটা ভেরি মাচ গণতান্ত্রিক। আমি বলবো এটা বরং অনেক পিউরিস্ট ফর্ম অফ গণতন্ত্র। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হলো এই সিনেটররা যেরকম প্রতি 6 বছর পর পর ইলেক্টেড হয়, এখানে কিন্তু ধর্মীয় নেতারা 8 বছর পর পর ইলেক্টেড হয় এবং তারা কিন্তু এরকম সারা দেশ থেকে 88 জন নির্বাচিত হয়। এই 88 জনের মধ্যে থেকে কিন্তু একজন ধর্মীয় নেতা সিলেক্ট করা হয়। কাকে? যার যার ধর্মের উপর যার সর্বোচ্চ জ্ঞান আছে, যার চারিত্রিক কোয়ালিটি ইজ অ্যাট দি হাইয়েস্ট, এবং এই 88 জন মিলে ঠিক করে সেই নেতা। এটাই ইনি হন আয়াতুল্লাহ। এবং এটা কিন্তু একটা বদ্ধ দ্বার আর কি। এবং কোনো কারণে যদি আয়াতুল্লাহ যদি ইন্তেকাল করেন, তাহলে কিন্তু একটা কাউন্সিল আছে, সেই কাউন্সিল হলো প্রধান বিচারপতি, প্রেসিডেন্ট এবং স্পিকার, এই তিনজনে মিলে ওই আয়াতুল্লাহ নির্বাচিত না হওয়া পর্যন্ত কিন্তু তারা শাসন করে। তাহলে আমাকে বলেন এখানে কোথায় অগণতান্ত্রিক ছাপ আপনি দেখতে পাচ্ছেন? আমি তো মনে করি যে ফ্যান্টাস্টিক গণতন্ত্র। আমাদের দেশে বরং এই পার্টি ইলেকশন না করে এই 300 সিটে যদি আপনি ইন্ডিভিজুয়াল ইলেক্ট করতেন, তাহলে কিন্তু আমরা অনেক ভালো ভালো নেতা পেতাম। কিন্তু আমরা এখন পাচ্ছি কি? গার্বেজ। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা গার্বেজ পাচ্ছি, কারণ এটা পার্টি যাকে টাকা বেশি দিতে পারে তাকে নমিনেট করে। যদিও এটা আমার এই কথাটা হয়তো বা অনেকের খারাপ লাগবে, অনেক রাজনীতিবিদদের খারাপ লাগবে, বাট এটাই কিন্তু সত্য। কারণ এই দেশেই কিন্তু আপনি কোনো আপনার যোগ্য নেতৃত্ব তৈরি হবে না, বিকজ এখানে নেতৃত্ব তৈরির কোনো সিস্টেমই তারা রাখে নাই।
আমেরিকাতে নেতৃত্ব তৈরি হয় কারণ তারা প্রাইমারি করে আসে, এই জন্য ওখানে নেতৃত্ব তৈরি হয়, ওখানে কারো পরিচয় নেতৃত্ব হতে হয় না। আমাদেরও তো সুযোগ ছিল, কিছু নেতা তৈরি হয়েছে, কিন্তু না, আবার সুযোগ কিছু আমাদের দেশের এই প্রেজেন্ট ফর্ম অফ তরুণ গভর্নমেন্টে নেতাদের কখনোই সুযোগ সম্ভব এসেছিল, না। কিন্তু আমি তাদের আপনাকে ২ টা কথা বলি, ম্যাডাম না, আমি আপনাকে তরুণ ২ টা নেতাদের কথা বলি। সুযোগ আমাদের এসেছিল, দেশের যে কিন্তু তারা গণতন্ত্র, সেটা শুনেন, সেই বিশ্বাসটা রাখতে পারেনি অনেকের। সেই না, না, বিশ্বাসটা আমি আপনাকে বলেন, বিশ্বাসের কথা পরে, বিশ্বাসের কথা পরে আমি আপনাকে বলি। না, ১ম কথা বিশ্বাসে হলো, তো সব জায়গায়। আপনি আপনি না, 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 বিএনপি বলেন, বিশ্বাস, আওয়ামী লীগ আপনি বলেন, ভাই, বিশ্বাস ভঙ্গ করেছে বিশ্বাস তো আপনি, জনগণ। ১ম কথা হলো মানুষ তো বিশ্বাসী না। হুম, প্রত্যেকটা মানুষ স্বার্থপর। এটা তো সেটাই। দুনিয়ার সবাই আপনি জানে। তাকে আরে আপনি ভাইয়ে, দলকে দোষ ভাইয়ে দিবেন, মারামারি করছে সম্পত্তির ব্যক্তিদেরকে, জন্য। অন্য ব্যক্তিদেরকেও দোষ দিবেন। শুধু ২ টা দলকে দোষ না, দিবেন? আমি 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 দোষ দিচ্ছি না। আমি আপনাকে বলি, আপনি যদি সৎ হন যে আমি একটা সৎ সরকার চাই, তাহলে আপনি একটা পদ্ধতি গড়ে তুলবেন। আপনি তো পদ্ধতি করতে চান না। ইউনূস সাহেব তো তাও ১০ টা কমিশন করছিলেন। ইনারা তো এসে সব বাতিল করে দিচ্ছে। ব্যাপারটা কি? তার মানে আপনি রাজনীতিবিদ হিসেবে আপনি পদ্ধতিই করতে চান না। আপনি দেখেন এই যে নতুন যে বিসিবির কাউন্সিল হলো, এখানে ১১ জনের মধ্যে ৮ জন হলো মন্ত্রীর পোলা, অমুকের বউ, তমুকের বউ। ওনারা ভাই ক্রিকেটের কি বোঝে? বলেন? মানে আপনি কি এটাকে পদ্ধতি বলেন? এই জিনিসটা আপনি সবচেয়ে কি এটাকে ফানি। পদ্ধতি বলতে চান? আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন সত্য কথাটা বলতে আমরা সাহস পাই না? আমরা কেন এই না, সিস্টেমটাকে এটা আমরা নিয়ে তো ডিফেন্ড বলছে। সবাই তো ফেসবুক ফাটায় ফেলছে। এটা তো মানে আজকালকার ফেসবুক ফাটায় ফেলছে। বাট আমার কথা হলো যাদের লজ্জা পাওয়ার কথা তারা তো পাচ্ছে না। না। তারা নির্লজ্জ। আমাদের রাজনীতিবিদরা বিশ্বের সব রাজনীতিবিদদের নির্লজ্জ, বাট আমরা হলো উলঙ্গ। মানে আমাদের কিছুই নাই, কোনো আব্রুই নাই আর কি, এ হলো কথা। জি। লজ্জা পায় না মানুষ, লজ্জাও পায় না। আপনি প্রফেসর ইউনিসে দেখেন না, তার উনি ক্ষমতায় থাকা অবস্থায় ওনার সমস্ত এটা ওনার তো ওনার অবস্থান থেকে তো এটা, আচ্ছা অ্যাটলিস্ট ওনার এটা করা উচিত ছিল না, খুবই অন্যায় হয়েছে। উনি তো ও এটা সারা, নিয়ে কোনদিন কথাও বলেননি। উনি যখন ক্ষমতায় না, ছিলেন, ব্যাপারটা হচ্ছে কি তখনও যে মানুষ আপনি, এটা নিয়ে বহুত সমালোচনা করছে। ইভেন তো আপনি আপনি রেজওয়ানকে atleast দেখেন, শুনেন, আমি বলি, রেজওয়ানাকে দেখেন। আমাদের রেজওয়ানের দেশে তারা এমন জামাইকে কোন নিয়ে কিরকম নেতৃত্ব বিতর্ক করছে। নাই যারা হুম, পার্সোনাল এক্সাম্পল সেট করতে রাজি আছে। আমরা পাই নাই। একজনই সেটাই। মানুষ ছিল যে পার্সোনাল এক্সাম্পল সেট করত। একটা হুম। লোক বলেছে উনার মাথায় দেশ ছাড়া, দেশের মানুষ ছাড়া কিছুই ছিল না। সেলফ বলে কোনো শব্দ তার মাথায় ছিল না। বাট এগুলি তো আচ্ছা, আপনি আমরা ইতিহাসে কাম আপনি টু দ্য পয়েন্ট, শত আমরা বছরে আপনি আমাদের একজন দুজন পাবেন। ফেরত আসি। হুম। ঠিক আছে? তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আরেকটা লোক প্রশ্ন করেছিল, আমি দর্শকদের ২ টা প্রশ্ন নিচ্ছি। একটা হলো ইহুদিদের মধ্যে, যেহেতু ইরানে কনস্ক্রিপশন সিস্টেম আছে, এই জন্য ইহুদিদেরও সেখানে ওই কনস্ক্রিপ্ট মেম্বার হইতে হয়। এবং এর আগের যুদ্ধে, এর আগের বারে ইরান ইরাক যুদ্ধের সময় ১৫ জন ইহুদি কিন্তু শহীদ হয়েছে। এবং এরা কিন্তু সৈনিক পদে, তারা কোনো অফিসার হয় নাই, কারণ কনস্টিটিউশনই অ্যালাউ করে না তাদেরকে। আর আরজেসি ওটা আরেকটু হাই ক্লাস। তো ওইখানে আপনার ধর্মীয় ব্যাকগ্রাউন্ড ছাড়া এখানে আপনি জয়েন, তবে সুন্নি আছে, অনেক সুন্নি আছে। সুতরাং এবং আরো অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীর রিপ্রেজেন্টেটিভ আছে সেনাবাহিনীর ভিতরে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে অবস্থা এখন আছে, এই অবস্থায় আমি মনে করি যে পৃথিবীর কোনো রাষ্ট্রেরই উচিত না গণতন্ত্র শিখাতে আসার। পৃথিবীর কোনো সেনাবাহিনীর উচিত না রাজনীতিবিদদেরকে শেখানোর জন্য। রাজনীতিবিদরা অনেক ভালো বোঝেন, অনেক বেশি শিক্ষিত। একটা ব্যাপারে তারা একাট্টা, সেটা হলো নিজের স্বার্থ, শুধুমাত্র নিজের স্বার্থ। এই জায়গায় তারা সবাই এক। সুতরাং এদেরকে ঠিক করা কোনোভাবেই সম্ভব না, কারণ এদের মস্তিষ্কেই গলদ। মস্তিষ্ক যদি আপনি পরিষ্কার না হয় তাহলে এটা হবে না। তো এই যে জায়গায় আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আজকে যে যুদ্ধবিরতির কথা বলছেন, এই যুদ্ধবিরতির টেকা খুব ডিফিকাল্ট, এবং এটা খুব দ্রুত এটা ছুটে যাবে। এবং আমি মনে করি এটার ছোটার মেইন কারণটা হচ্ছে এখন যে ব্রেকটা চেয়েছে, এটা একটা ব্রিদিং স্পেস চায়। এই ব্রিদিং স্পেসে অ্যাকচুয়ালি ওই যে ট্রাম্প কি করে, সে নাকি প্রতিদিন সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র শেয়ার মার্কেটের প্রাইস দেখে। যেদিন নাকি শেয়ার মার্কেট হেভি ফল করে, পরের দিনে সে একটা স্টান ডিক্লারেশন দিয়ে ওটা কোনো রকমে টাইনে উপরে উঠায়, তারপর আবার কয়েকদিন মারপিট করে আবার ওটা যখন কমে যায় আবার তখন চেঞ্জ করে। সো হি ইজ নট অ্যাকচুয়ালি এ লিডার। আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্টরা, তারা এথিক্যালি তাদেরকে সবসময় হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, তারা মিথ্যা কথা কম বলে। আপনি দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন, রিগানের পর থেকে সমস্ত প্রেসিডেন্ট, একমাত্র বিল ক্লিন্টন ছিল যে একটা ছোট্ট একটা ভুল করেছিল। ইনি ছাড়া, দিস ম্যান হি ইজ এ কনস্ট্যান্ট লায়ার, অ্যাবসলিউটলি, মানে প্যাথোলজিক্যাল লায়ার বলে তাকে, যে কোনো সত্য তার ভিতরে নাই। নোবডি ট্রাস্টস হিম। ইভেন
বলেন, অনেকে বলে, সাংবাদিকরা বলে যে সে নিজেকে ট্রাস্ট করে কিনা, দ্যাট ইজ ডাউটফুল। আর আজকে বলছে এই যে 2 সপ্তাহ বলছে না, আপনাদের জিমি কিমেলের একটা শো আমি দেখি, আমি আপনাকে বলি, জিমি কিমেল তার ক্লিপ বের করছে আর কি, সে প্রত্যেকটা জায়গায় বলে ইন 2 উইকস, সব জায়গায় তার হলো 2 উইকস, তার হলো ওইটা হলো দ্যাট ব্র্যাক, ওইটা হলো তার অ্যাকচুয়ালি, আমি বলবো এটা ডিকটাম, যে আমি 2 সপ্তাহই হলো আমার ব্র্যাকেট, ওই 2 সপ্তাহের মধ্যে সব কাজ করতে চায় সে। সো ওই 2 সপ্তাহ পেয়েছে। আই ডোন্ট নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন আফটার দিস টু, বাট শুক্রবারে আমরা হয়তো মিটিং এর পরে বুঝতে পারবো যে আসলে এমন কোনো হচ্ছে কিনা। ঠিক আছে না? তো এটাই। অসংখ্য ধন্যবাদ। আমি